ক্লাস 12-এর বাচ্চারা তোরা সব কেমন আছিস? আশা করি খুব একটা ভালো নেই, কারণ সামনেই পরীক্ষা চলে এসেছে, তাই একটু তো চাপে আছিস জানি। সেটা চাপে থাকাই ভালো, কেননা এই টাইমটা যদি চলে যায়, হাত থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট কিছু বছর ইন ফিউচার, সারা বছরই ধর, সারা জীবনই ধর পস্তাতে হবে। কেননা এই ক্লাস 11-12 বা এইচএসের এই পোর্শনটা কিন্তু লাইফের প্রচণ্ড ভাইটাল একটা সময়। এই টাইমে আমরা অনেক রকম দিকে মাথা দিয়ে ফেলি। আশা করি তোরা বুঝতে পারছিস আমি কোন দিকের কথা বলছি। অনেকেই সেই দিকে মাথা দিয়ে থাকে, কিন্তু তারপরে আলটিমেটলি নিট ফল কিন্তু জিরোই হয়। কেননা তোদেরকে খুব ফ্র্যাঙ্কলি আমি একটা কথা বলি, এই এখন যারা তোদের সাথে আছে তারা কিন্তু ইন ফিউচারে তোদের সাথে থাকবে না। এই ক্ষেত্রে কিন্তু লস তোদেরই হবে। প্রথম কথা, তোরা এখন পছন্দের রেজাল্টটা যদি একবার খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে পছন্দের সাবজেক্ট পাবি না, পছন্দের কলেজে ভর্তি হতে পারবি না, পছন্দের কোর্স করতে পারবি না। আর নেক্সট যখন এইচএসটা শেষ হয়ে যাবে, সে কিন্তু অন্য কলেজ, নিজের কলেজ খুঁজে নিয়ে চলে যাবে। তোকে কিন্তু মনেও রাখবে না, তাহলে তুই নিজের পছন্দের কোর্সটাও করতে পারলি না, নিজের পছন্দের মানুষটাকেও পেলি না। তাহলে লাভটা কার হলো? কারোরই হলো না, তোরই লসটা হলো। তাই এখন পড়াশোনাটা কর, ইন ফিউচার যা হবে দেখা যাবে। কলেজে উঠবি, পরীক্ষার পর ছুটি থাকবে, তখন যেটা ইচ্ছে সেটা করবি, কিন্তু আপাতত এখন পড়াশোনাটার দিকে ফোকাস কর, কারণ এই কটা মাস তোদের জন্য খুব ভাইটাল, খুব ফিউচারটা গড়ার জন্য। এরপরে তোরা কি করবি সেটা জানার জন্য এইচএসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যারা জিওগ্রাফি নিয়েছিস, আমি মনে করব তারা খুব ভালো স্টুডেন্ট। নিজের পড়াশোনাটাকে চালিয়ে যা। মানে মোরাল অফ দ্য স্টোরি একটাই কথা, এই টাইমটাতে প্রচুর পড়াশোনা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং একটা জিনিস, এবিটিএ টেস্ট পেপার সলভিং। যেটা আমাদের টাইমে এই টেস্ট পেপার সলভিং কোনো ভিডিও থাকতো না, প্লাস ধরে নে কোনো টিচার ম্যামও করতে হতো না, এবার করাতো না, এবার নিজেদেরকেই করতে হতো। কিন্তু তোদের জন্য ব্যাপারটা অনেক ইজি, সেই কথাটা মাথায় রেখেই আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি টেস্ট পেপার সলভিং। আজকে করাবো জিওগ্রাফির, তোদের সামনেই থার্ড সেমিস্টার, সেই কথা মাথায় রেখেই জিওগ্রাফির এবিটিএ টেস্ট পেপারের ফার্স্ট সিরিজ বা ফার্স্ট সেটটা আমি শুরু করছি। দেখা যাক কি হয়। তাহলে তোদের প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, উপদ্বীপীয় ভারত ইউরোপ এশিয়া মহাদেশের উত্তর দিকে সঞ্চালনের জন্য দায়ী। তাহলে তোদেরকে এমনভাবে কোশ্চেনটা পড়তে হবে, এমনভাবে থিওরিটাকে তোদের মাথায় রাখতে হবে, যাতে কি মনে হয়, যাতে দেখবি ইন ফিউচার যখন পরীক্ষাগুলো দিবি, প্রত্যেকটা পরীক্ষায় এমসিকিউ হয় এবং সিবিটি এর মাধ্যমেই হয়। সেটা হচ্ছে সিবিটি এর মাধ্যমে কম্পিউটার বেসড এক্সাম হয়, এবার এমসিকিউতে এক্সামটা হয়। তখন কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোরা কমন পাবি না, সেক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করে অপশান দেখে থেকে কিন্তু আনসার করতে হবে। সেই রকমভাবেই জানবি, যখন এইচএস পরীক্ষাটা হয় তখন কিছু কোশ্চেন থাকে অ্যাভারেজ, মোস্ট অফ দ্য 80% কোশ্চেন থাকে অ্যাভারেজ, যেটা তোরা সবাই পারবি। কিন্তু তোকে যদি এক্সট্রা অর্ডিনারি হতে হয়, তাহলে তোকে কিন্তু সেই 20% স্টুডেন্টদের মধ্যে পড়তে হবে, যারা কিন্তু একটু হার্ড কোশ্চেন অ্যাটেন্ড করবে এবং সেটাকে ঠিক করে আসবে। এই কথাটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। তাই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোরা কিন্তু অপশানের দিকে তাকিয়ে প্রত্যেকটা অপশানকে যদি তোরা মাথার মধ্যে খেলাতে পারিস, তাহলে জানতে পারবি এর আনসারটা। সেই রকমই ট্রিকি কোশ্চেন কিন্তু 2-4টে তোদের থাকে, সেক্ষেত্রে সেই জায়গাটাতেই কিন্তু নাম্বারের প্রচুর ডিফারেন্সটা হয়ে যায়। তুই অর্ডিনারি স্টুডেন্টদের মধ্যে ঢুকবি না, তুই একটু হার্ড বা একটু ভালো স্টুডেন্টদের মধ্যে ঢুকবি, সেটা কিন্তু সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাই দেখ, এটা হচ্ছে, দেখ প্রথমে বলেছে উপদ্বীপীয় ভারত ইউরোপ এশিয়া, এই মহাদেশগুলোর নাম শুনলে আমরা কোথায় কি মনে হচ্ছে, এগুলো কিন্তু সব গন্ডোয়াল্যান্ডের অংশ। তাই বলেছে এই গন্ডোয়াল্যান্ডের অংশ উত্তর দিকে সঞ্চালনের জন্য দায়ী কে। এখানে দেখবি কি আছে অপশান, বৈষম্যমূলক অভিকর্ষজ বল, জোয়ারি বল, পরিচলন স্রোত, আবর্তন বেগ। সবসময় জানবি জোয়ারি বলের জন্য কিন্তু এই গন্ডোয়াল্যান্ড উত্তর দিকে সঞ্চালন হয়নি, পরিচলন স্রোতের জন্যও হয়নি, আবর্তন বেগের জন্যও হয়নি। তাহলে আনসারটা কি হবে? বৈষম্যমূলক অভিকর্ষজ বল। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার কি? বৈষম্যমূলক অভিকর্ষজ বল। নেক্সট কি আছে দেখি, নেক্সট আছে আফ্রিকার পশ্চিম সাহারা উপকূলে মেক্সিকো উপসাগরের সঙ্গে জোড়া লেগে যায়, এটি কি? চল এটা জানার চেষ্টা করি। ধরে নে এই দিকটা হচ্ছে আমার
সাউথ আমেরিকা, ঠিক আছে। এদিকটা হচ্ছে আমার আফ্রিকা, আর এখানে হচ্ছে নর্থ আমেরিকা। এই যে মিডিলের এই অংশটা, এই অংশটাই হচ্ছে আমাদের মেক্সিকো উপসাগর। তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এটা একটা গঠনগত দিক, কেননা এইখান থেকে যদি এটা একটা গঠনের মধ্যেই মিডিলে অবস্থান করছে, তাই এটা কি প্রমাণ? গঠনগত প্রমাণ। কি প্রমাণ? গঠনগত প্রমাণ। এভাবেই কিন্তু চিন্তাভাবনা করতে হবে, তবে গায়ে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হওয়া যাবে। তারপরে বলছে যে উপযোগে প্যানজিয়া ভাঙন শুরু হয়। এটা কিন্তু খুব খুব মানে ইম্পর্টেন্টই বল আর খুব ইজি একটা কোশ্চেন, সবাই আমরা অ্যান্সারটা জানি, সেটা হচ্ছে জুরাসিক। এবার তোরা অনেকেই বলবি যে ম্যাম পারমিয়ানও হবে। হ্যাঁ, অবভিয়াসলি পারমিয়ানে প্যানজিয়া শুরু হয়েছিল, কিন্তু মেনলি আমরা এটাকে জুরাসিকই বলবো। তারপরে বলছে পুঞ্জিত, এটা হচ্ছে একটা 3টে স্টেটমেন্টের একটা কোশ্চেন, যেখানে আমাকে বলতে হবে কোনটা ঠিক এবং কোনটা ভুল। তাহলে দেখ, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান শক্তি অভিকর্ষজ বল। এটা কিন্তু একদম ঠিক কথা, তাই না? দেখ, কারণ পুঞ্জিত ক্ষয়ের একটা বড় ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে পোস্ট আছে, সেটা তোরা দেখতে পারিস। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান অভিকর্ষজ বল, কারণ কি? এটা হচ্ছে একটা পাহাড়, পুঞ্জিত ক্ষয় কি ওপর থেকে নুড়ি কাকর বালি নেমে আসছে। অবভিয়াসলি এটা কিন্তু পাহাড়ের গা বেয়েই নেমে আসে, উড়ে উড়ে নেমে আসে না কিন্তু। কালকেও একটা বীভৎস বাজে ঘটনা ঘটেছে নেপালে, যেটা চীন থেকে উদ্ভব হয়েছিল, তিব্বত থেকে। সেটা নিয়ে আলোচনা করতে চাইছি না আপাতত এখন, পরে বলছি। তোরা সবাই অন্তত নিউজ জানিস, কি হচ্ছে সেটাও জানিস। তো এই হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান শক্তি অভিকর্ষজ বল। এটা একদম ঠিক কথা, অভিকর্ষজ বলের টানেই কিন্তু পাহাড়ের গা বেয়ে পাথরগুলো নেমে আসে, একদম ঠিক। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত সাহায্যকারী উপাদান। আমরা সবাই শুনি যে পাহাড়ে বৃষ্টি হয়েছে বলে ধসটা নেমেছে, এটা শুনি তো, তাহলে এটা কি একদম ঠিক। তারপর বলছে ভূমির ঢাল পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কার্যকরী হয় না। বলছে ভূমির ঢাল পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কার্যকরী হয় না, এটা কিন্তু ভুল কথা। ভূমির ঢাল বেয়ে কিন্তু পুঞ্জিত ক্ষয়ের নুড়ি কাকর বালিগুলো নেমে আসে, তাই তো? সেক্ষেত্রে এটা কিন্তু ভুল কথা। তাই এটা কি হবে? এ আর বি ঠিক আর সি ভুল। তাহলে এটা কোথায় আছে দেখি? এ আর বি ঠিক আর সি ভুল, অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট বলছে নদী কোন ছবি, নিচের কোন ছবিতে রসেমতানে ভূমিরূপটিকে নির্দেশ করে? তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে? রসেমতানে জিনিসটা কি? আমরা জানি হিমবাহের দিকে যেটা প্রবাহিত হচ্ছে সেদিকটা মসৃণ থাকে, হিমবাহ যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেদিকটা মসৃণ থাকে, আর এদিকটা হচ্ছে কি থাকে? মানে অমসৃণ থাকে। তাহলে এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এই যে অপশান বিতে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে অপশান বি হচ্ছে রাইট আনসার। বলছে বিবৃতি আর কারণ, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টের কারণ হচ্ছে এইটা, এটা বলেছে। তাহলে আমরা চল পড়ি। দেখা যাচ্ছে শিলার প্রবেশতা ও ভৌমজলের সঞ্চয়ের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। শিলার প্রবেশতার ভৌমজলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না, উল্টো না, সোজাসুজি একটা সম্পর্ক আছে। যেমন কি বোঝার চেষ্টা করি? শিলার প্রবেশতা মানে শিলার জলটা কত, মানে শিলার মধ্যে ঢুকতে পারে, এটাই আমরা নর্মাল কথায় বুঝতে পারি, এটা হচ্ছে শিলার প্রবেশতা। আর ভৌম জলের সঞ্চয়, শিলার জলটা যদি শিলার মধ্যে ঢোকে তবে সেটা সঞ্চয় হবে এবং সেটা তবেই ভৌম জলে সঞ্চয় হবে, রাইট? এটা হচ্ছে একটা কথা, স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টের মধ্যে কিন্তু কোনো ভুল নেই তো, ঠিক আছে, নেই। তার কারণ বলছে চুনাপাথরের প্রবেশতা বেশি হওয়ার কারণে, চুনাপাথরের প্রবেশতা বেশি আমরা সবাই জানি, কারণে চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজল অধিক কার্যকরী হয়। অবভিয়াসলি যদি চুনাপাথর জল ধারণ ক্ষমতা বেশি থাকে তাহলে ভৌমজল অধিক কার্যকরী হবে, ভৌমজল বেশি থাকবে। তাহলে দুটোই ঠিক। আর অবভিয়াসলি শিলার প্রবেশতা আছে বলেই কিন্তু চুনাপাথরের প্রবেশতা বেশি, তাই তো? তাহলে এটা কি আনসার হবে? এ আর আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, একদমই তাই, এটাই তার আনসার। তাহলে এ আর বি দুটোই ঠিক, আর এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। এই হলো গেল। নেক্সট বলছে একটা স্তম্ভ মেলানোর কথা আছে, তাহলে এই স্তম্ভটা আমরা মেলানোর চেষ্টা করি, চল। এটা হচ্ছে কুয়াশা। কুয়াশা কোথায় দেখতে পাওয়া যায়? নিম্ন বায়ুমণ্ডলে আমরা কি দেখতে পাওয়া যায়? কুয়াশা দেখতে পাওয়া যায়। শিশির কোথায় দেখতে পাওয়া যায়? মাছ বা গাছের পাতা, দেখি আমরা মাছ, ওই দুর্বাঘাস দেখতে পাওয়া যায়। মেঘ আর কুঞ্জটিকা, মেঘ কোথায় দেখতে পাওয়া যায়? ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মেঘ দেখতে পাওয়া যায়। আর কুঞ্জটিকা কোথায়? কি জলাভূমি, হ্রদ বা নদীর জলপৃষ্ঠে দেখতে পাওয়া যায়। তাহলে কোনটা আমাদের আনসার হবে? চল দেখি। এর সাথে কোথায় যাচ্ছে? সি।
আয়ের সাথে সি, আয়ের সাথে সি, আর 2 এর সাথে কি যাচ্ছে, এ যাচ্ছে, মেঘ হচ্ছে ডি, তা একদম ঠিক, তাহলে বি হচ্ছে ঠিক উত্তর। তারপরে আবার একটা বিবৃতি বলছে পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল, পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে চল একটা পর্বত আঁকার চেষ্টা করি, ঠিক আছে। এটা ধর একটা পাহাড় আমি আঁকলাম, আমরা কি জানি এখানে এখানে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, যেখানে বৃষ্টিপাত হয় তাকে আমরা বলি প্রতিবাদ ঢাল, আর এই দিকটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে আমরা কি জানি, এইটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই দিকটা যাচ্ছে কি বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে, তাহলে অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল, একদম ঠিক উত্তর। আর বলছে অনুবাদ ঢালে বায়ু নিম্নমুখী হয়, অবভিয়াসলি এখানে ধর বায়ুটা উঠছে ঊর্ধ্বমুখী হচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে, এখান থেকে আবার নিম্নমুখী হতে শুরু করে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, যখনই এখানে এখানে প্রবেশ করবে নিম্নমুখী হবে, তাই তো, তখন উষ্ণ হয়ে যাবে, তাহলে এখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তাহলে এও ঠিক আরও ঠিক, অবশ্যই ঠিক। তারপরে বলছে অনুবাদ ঢালে নিম্নমুখী হয়, বৃষ্টির ছায়া অঞ্চল বলেই তো সেখানে নিম্নমুখী হয়, তাই তো, তাই এখানে আনসারটা কি হবে, এ আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, এটা গেল। তারপরে বলছে পরিচলন বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, এটা তোরা সবাই জানিস, খুব ইজি একটা আনসার হবে কিউমুলোনিম্বাস, কি কিউমুলোনিম্বাস। নেক্সট কি বলছে সমুদ্র জলে লবণতা প্রকাশ করা হয়, এটাও খুব ইজি একটা কোশ্চেন, এটা হচ্ছে কিসে প্রকাশ করা হয়, সহস্রাংশে প্রকাশ করা হয়, সমুদ্র জলের লবণতা কিসে প্রকাশ করা হয়, সহস্রাংশে, এই কোশ্চেনটা খুব আসে, এটা ভালো করে দেখে রাখবি। যে চুনা জাতীয় সিন্ধুকর্দ হলো, কোনগুলো চুনা জাতীয় সিন্ধুকর্দ, টেরোপড, রেডিওল্যারিনা, গ্লোবিজারিনা, আর হচ্ছে ডায়াটম, ডায়াটম। তাহলে আমরা কি জানি, টেরোপড হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দ, আর গ্লোবিজারিনা এটাও হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দ, তাহলে 1 আর 3 ইজ দ্য রাইট আনসার, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে বোঝা গেল এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এবার বলছে মহীঢাল সংক্রান্ত কোন তথ্যটা সঠিক, তো অপশনগুলো দেখতে হবে। মহীঢাল অত্যন্ত মৃদু ঢাল বিশিষ্ট, মহীঢাল অত্যন্ত মৃদু ঢাল বিশিষ্ট, এটা কিন্তু হবে না, মহীসোপান আর মহীঢালের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, সেগুলো ভালো করে বুঝতে হবে। মৃদু ঢাল বিশিষ্ট কিন্তু মহীসোপান, মৃদু ঢাল বিশিষ্ট কিন্তু মহীসোপান, মহীঢাল নয়। মহীঢালের গড় বিস্তৃতি 75 কিলোমিটার, এটাও নয়, এটাও মহীসোপানের উদাহরণ। বলছে মহীঢালের গভীরতা 200 থেকে 4000 মিটার, একদম ঠিক, 200 থেকে 4000 মিটারই মহীঢালের গভীরতা। আর বলছে মহীঢাল মৎস্য চাষে বিখ্যাত হয়, এটাও না, মহীসোপানে মৎস্য চাষ বেশি ভালো হয়, তাহলে সি ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে নিচের ভেনচিত্র, জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, স্বভোজী ও পরভোজীর মধ্যে সম্পর্ক, এই ভেনচিত্র খুব মানে ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগে। এটা দেখ স্বভোজী আর পরভোজী দুটো কিন্তু আলাদা জিনিস, স্বভোজী কিন্তু এক নয়, পরভোজী কিন্তু এক নয়। স্বভোজী যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর পরভোজী হচ্ছে অপরের ওপর নির্ভরশীল। তাহলে এখানে দেখি আমরা দুটো কিন্তু আলাদা আলাদা আছে, তাই তো, এই দুটো কিন্তু আলাদা আলাদা আছে, তো একটা স্বভোজী একটা পরভোজী। এবার তাকে বেষ্টন করে কে থাকে, বাস্তুতন্ত্র। স্বভোজী পরভোজী আমরা সবাই কি একটা বাস্তুতন্ত্রের মধ্যে থাকি বা ইকোসিস্টেমের মধ্যে থাকি। এইবার এই ইকোসিস্টেমটা জীবমণ্ডল, আমরা এই গোটা পৃথিবীতে আছে, এটা তো গোটাটাই একটা জীবমণ্ডল, বাস্তুতন্ত্র তো আলাদা কিছু নয়, আলাদা কিছু কি, আলাদা কিছু নয়। তাহলে এটা হচ্ছে জীবমণ্ডলের মধ্যে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের মধ্যে দুটো ভাগ, স্বভোজী আর পরভোজী, তাহলে অপশান বি হচ্ছে আমাদের ঠিক উত্তর। তারপরে বলছে নিচের কোনটি ক্রমটি সঠিক, এটা ছোট থেকে পড়ে আসছে, এটা কিন্তু খুব সোজা একটা জিনিস। সেটা প্রথমে কে কে কাকে খায়, আমরা যদি ইউজুয়ালি বলে থাকি নর্মালভাবে, তাহলে কে কাকে খায়, তাহলে তৃণ কাকে খায়, খরগোশকে খায়, খরগোশ কাকে খায়, সাপকে খায়, সাপ কাকে খায়, বাজ পাখি, তাহলে সাপকে কে খায়, বাজ পাখি। তৃণ খায়, তৃণকে কে খায়, খরগোশ, খরগোশকে কে খায়, সাপ, সাপকে কে খায়, বাজ পাখি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে বামস্তম্ভ ডামস্তম্ভ মেলাতে, প্রথমে জানতে হবে যে ফ্লোরা জিনিসটা কি। ফ্লোরা হচ্ছে কি প্রজাতি, ফ্লোরা কি প্রজাতি, উদ্ভিদ প্রজাতি, আর ফনা হচ্ছে আমাদের প্রাণী প্রজাতি, এটা কিন্তু খুব মনে রাখতে হবে। ফ্লোরা উদ্ভিদ প্রজাতি, ফনা হচ্ছে আমাদের প্রাণী প্রজাতি।
কেঁচোটা এখানে কি হবে? ডোট্রিভোর। কেঁচো আমাদের কি? ডোট্রিভোর। কাক কি করে? নোংরা খাদক। কাক কি করে? নোংরা খাদক। আমি আগেই বললাম তিমি। তিমি হচ্ছে কি? ফনা, প্রাণী প্রজাতি, আর ডায়াটম হচ্ছে ফ্লোরা। তাহলে অপশান কোনটা ঠিক হবে দেখি? একের সাথে বি, একের সাথে বি, দুয়ের সাথে সি। অপশান সি ইজ দ্য রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। তারপরে বলছে কার্যকরী জমি বিবেচনা করা হয় নিম্নলিখিত ক্ষেত্রে। কার্যকরী জমি কোথায় বিবেচনা করা হয়? জনঘনত্ব, মানুষ জমির অনুপাত, পরিব্রাজন, জন্ম ও মৃত্যুহার। এটা খুব ইজি, মানুষ জমির অনুপাত। রাইট আনসার মানুষ জমির অনুপাত। তারপর বলছে জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার হলে তাকে জনবিস্ফোরণ বলে। জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত হলে তাকে জনবিস্ফোরণ বলে? এখানে একটু লিখতে ভুল আছে, জনবিস্ফোরণ বলে। 2%-এর কম, তাহলে তো জনবিস্ফোরণ হবে না। 5%-এর কম, জনবিস্ফোরণ 5%-এর কম, হ্যাঁ কিন্তু অতটাও নয়। তারপর যে গ্রেটার দেন 5%, সেটা তো জনবিস্ফোরণ থেকেও অনেক বড় কিছু ঘটে যেতে পারে, সেটা নয়। অপশান ডি হচ্ছে ঠিক উত্তর, গ্রেটার দেন 2%-এর বেশি। জনবিস্ফোরণ কখন হয়? যখন 2%-এর বেশি জনসংখ্যার বার্ষিক হার হয়, মানে বছরে 2%-এর বেশি মানুষ যখন জন্মায়। তারপরে বলছে দেখ আবার সেই একটা, পরিব্রাজনের ক্ষেত্রে নিম্নের কোন কোন বিষয়গুলি আকর্ষণ শক্তি হিসেবে কাজ করে? পরিব্রাজনের ক্ষেত্রে আমরা পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর, এই দুটো আমরা ফ্যাক্টর জানি, এই দুটো আমরা ফ্যাক্টর পড়ি, সেক্ষেত্রে সেটাকে মাথায় রেখে এই আনসারটা করতে হবে। জমির গুণমানের অবনমন, জমির গুণমানের অবনমন, রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মীর চাহিদা, আর প্রতিকূল জলবায়ু। এক্ষেত্রে দেখ সেকেন্ড অপশানটা যদি আমরা দেখি, রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, কোথাও খুব মারামারি ঝগড়া হচ্ছে, রাজনৈতিক কোনো স্থিতিশীলতা নেই, পলিটিক্স প্রচুর হয়, সেক্ষেত্রে কিন্তু কি হয়? সেক্ষেত্রে কিন্তু আমরা সেই জায়গাটাতে যেতে পছন্দ করি না। আমরা কি একটু শান্তিপ্রিয় মানুষ, আমরা একটু শান্তিতে থাকতে বসবাস করতে ভালোবাসি, সেই সব জায়গায় আমরা কিন্তু যাব না। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর কর্মীর চাহিদা, যেখানে কাজ আছে, চাহিদা যোগানের একটা কনসেপ্টও আমরা পড়েছিলাম, যেখানে কাজ আছে সেখানে আমরা যাব, যেখানে কাজ নেই, যেমন গ্রাম থেকে শহরে মানুষ কলকাতার দিকে কেন যায়? তার একটাই কারণ, সেখানে অনেক কাজ আছে, কর্মীর চাহিদা আছে। আমাদের গ্রামগঞ্জে কিন্তু সেরকম কর্মীর চাহিদা নেই, সেই ক্ষেত্রে কর্মীর চাহিদাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো আমরা যদি মাথায় রাখি, 2 আর 3, 2 আর 3 কোথায় অপশানে আছে? অপশান ডি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশান ডি। তারপর বলছে দেখ তীক্ষ্ণ সমবাহু জনসংখ্যা পিরামিডের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্য সঠিক নয়। কোনটা সঠিক নয়? তীক্ষ্ণ পিরামিড, এই যে দেখ একটা পিরামিড, এটা হচ্ছে তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত সমবাহু জনসংখ্যার একটা পিরামিড। বলছে অত্যাধিক জন্মহার ও মৃত্যুহার, উন্নত অর্থনৈতিক পরিচায়ক, শিশু জনসংখ্যা সর্বাধিক, এটি নাশপাতির মতো আকৃতির হয়ে থাকে। নাশপাতির মতো আকৃতি তো হবেই না, এটা তীক্ষ্ণ একটা জিনিস, সেটা নাশপাতির মতো আকৃতি হওয়ার কোনো কারণই নেই। তাহলে কি? অত্যাধিক জন্মহার ও মৃত্যুহার, এটা হতে পারে। আর কি হতে পারে? শিশু জনসংখ্যা সর্বাধিক, এটাও হতে পারে। উন্নত অর্থনৈতিক তো নয়, তাহলে অপশান সি হচ্ছে আমাদের ঠিক উত্তর। তারপর যে প্রজননের একটি জৈবিক নিয়ন্ত্রক হলো। প্রজননের একটি জৈবিক নিয়ন্ত্রক কি? এটা খুব ইজি, এটা অনেকবার এসেওছে, মানসিক অবস্থা। কি? মানসিক অবস্থা। যে সঠিক জোটটি নির্বাচন করো। রেল লাইন বরাবর কোন ধরনের বসতি গড়ে ওঠে? রেল লাইন বরাবর রৈখিক বসতি। রেল লাইন বরাবর কি গড়ে ওঠে? রৈখিক বসতি গড়ে ওঠে, এটা কিন্তু পিণ্ডাকৃতির বসতি নয়। সমতলে কি? সমতলে আমরা কি ধরনের বসতি দেখতে পাই? গোষ্ঠীবদ্ধ বসতি দেখতে পাই, এখানে বলেছে বিক্ষিপ্ত, হবে না। মরুদ্যান বরাবর পিণ্ডাকৃতির বসতি, একদম ঠিক, মরুদ্যানে আমরা পিণ্ডাকৃতির বসতি দেখতে পাওয়া যায়। এখানে ঠিক উত্তর পেয়ে গেলি বলে নিচেরটা দেখবি না এমনটা নয়, নিচেরটাও দেখতে হবে। পাহাড় পার্বত্য অঞ্চলে রৈখিক বসতি, পাহাড় পার্বত্য অঞ্চলে রৈখিক না, পাহাড় পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত দেখতে পাওয়া যায়। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এখানে ঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশাসনিক স্তরে ক্ষুদ্রতম একক, খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে আমাদের বড় বড় চাকরি পরীক্ষাগুলোতেও আসে।
এটার অ্যান্সার হচ্ছে মৌজা। প্রশাসনিক স্তরের ক্ষুদ্রতম, সব থেকে ছোট যদি কিছু একক হয়ে থাকে সেটা হচ্ছে মৌজা। তারপর বলছে আদমশুমারি অনুযায়ী পৌর বসতির মানদণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? পৌর বসতির মানদণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? মোট জনসংখ্যা 5,000 জন বা তার বেশি, কোনটা ঠিক হবে? মোট জনসংখ্যা 5,000-এর বেশি না। বলছে জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে 400 জন, এটাও না। বসতির মোট জনসংখ্যা 60% কৃষি সাহায্যের সাথে যুক্ত, একদম ঠিক। অঞ্চলটি পৌরসভা বা পৌর নিগম বা নোটিফাইড অথরিটির দ্বারা পরিচালিত, তাহলে কোনটা সঠিক নয়? বসতির মোট জনসংখ্যা 60% অকৃষিকাজের সাথে যুক্ত, এটা কিন্তু ঠিক নয়। এখানে কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে, সরি, ওটা একটু ঠিক করে নিবি। তারপরে বলছে বার্জেসের মত অনুসারে পৌর বসতির নকশার অন্তর্ভাগে থাকবে কি থাকে? বার্জেনার্স একটা মানুষ, আরবানিস্ট, যিনি আরবান জিওগ্রাফি নিয়ে কাজ করেন, তিনি একটা থিওরি দিয়েছিলেন যে একটা পৌর বসতির নকশায় কি কি থাকতে পারে। সেখানে কি থাকতে পারে? কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল, যেটাকে আমরা বলি CB, আর হচ্ছে সরি এখানে আমি লিখতে পারছি না মাউসের জন্য, এটা হচ্ছে CBD, কি CBD। তারপর হচ্ছে গ্রামীণ বসতির একটি উল্লেখযোগ্য সমস্যা। গ্রামীণ বসতির কি উল্লেখযোগ্য সমস্যা? এটা খুব ইজি, এটা তোদের জন্য থাকলো। কমেন্টে অবশ্যই এটার আনসারটা আমাকে লিখে জানাবি। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবি না, কমেন্ট সেকশানে সেটা লিখবি ভিডিওটা। এরপরে কোন সাবজেক্টে দিয়ে টেস্ট পেপার সলভিং নিয়ে আসবো সেটাও আমাদেরকে জানাতে পারিস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কর, যাতে আমরা একটু মোটিভেটেড হই। থ্যাংক ইউ, ভালো থাকিস, ভালো করে পড়াশোনা কর।